2020 সালের 13 সেপ্টেম্বর দিল্লির এক ক্যাফেতে বসে চা পান করছিলেন একজন তরুণ। হঠাৎ পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর অপরাধ, তিনি নাকি দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আজ 1500 দিন পেরিয়ে গেছে, তার বিচার শুরুই হয়নি, তবুও তিনি আজও জেলে। এই তরুণের নাম উমর খালিদ। এটা যেন একটা নাম নয়, এটা একটা বিতর্ক যেটা ভারতের সাম্প্রতিক ইতিহাসকে নাড়া দিয়েছে। একটা মামলা যেটা 5 বছর 10 বছর নয়, বরং একটা প্রজন্মকে ভাবতে বাধ্য করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাবো যার বিচার শুরু হয়নি, কিন্তু শাস্তি হয়ে গেছে। আচ্ছা, ভিন্ন মত কি অপরাধ? এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখে বন্ধ করতে পারবেন না, কারণ এই গল্পটা অসম্পূর্ণ যতক্ষণ না আপনি সত্যটা শুনছেন। চলুন শুরু করা যাক। দিল্লির জামিয়ানগর, একটা ছোট ঘর, বইয়ে ভরা। বাবা একজন সক্রিয় সমাজকর্মী, রাজনীতির সঙ্গে যুক্ত। এই পরিবেশেই জন্ম উমর খালিদের। উমর খালিদের জন্ম 1987 সালে। পিতা এসকিউআর ইলিয়াসি একজন সম্মানিত সমাজকর্মী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করা একজন মানুষ, যিনি এসআইএমআই থেকে বেরিয়ে এসে শান্তি ও সহাবস্থানের পথে হাঁটার কথা বলেছেন। উমর খালিদ ছোটবেলায় বাবার সংগ্রাম, মায়ের শাসন আর চারপাশের সমাজের টানাপোড়েনের মাঝে তাঁর ব্যক্তিত্বকে গড়ে তোলে। উমর ছিলেন নাস্তিক অভিমুখ, চিন্তাশীল, তর্কশীল। তিনি ধর্ম নয়, যুক্তিতে বিশ্বাস করতেন। উমর পড়াশোনা করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস নিয়ে গবেষণা করছিলেন। তার বিষয় ছিল ভারতে আদিবাসী আন্দোলন। কিন্তু উমর শুধু একজন ছাত্র ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বাস করতেন ভারত একটি বহুত্ববাদী দেশ, যেখানে সব ধর্ম, সব জাতির মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। উমর সোচ্চার ছিলেন দলিত অধিকারের জন্য, আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের জন্য, সংখ্যালঘু সুরক্ষার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। তিনি বলতেন, আমি শুধু মুসলমানদের জন্য নই, আমি ভারতের সব নিপীড়িত মানুষদের জন্য কাজ করি। জেএনইউ ভারতের সবচাইতে বিতর্কিত, সবচাইতে চিন্তাশীল বিশ্ববিদ্যালয়। এই মঞ্চেই গড়ে ওঠে উমরের ছাত্র রাজনীতি। তিনি যুক্তি দিতেন, প্রশাসনকে প্রশ্ন করতেন, রাষ্ট্রনীতির বিরোধিতা করতেন। কেউ তাকে বলতো বিপ্লবের কণ্ঠস্বর, আবার কেউ বলতো দেশদ্রোহী। 2016 সালে জেএনইউতে রোহিত ভেমুলার আত্মহত্যার পর উমর ছিলেন প্রতিবাদের অগ্রসর সারিতে। তিনি দলিত অধিকারের জন্য লড়েছেন। সেদিনের পর উমর খালিদ আর কেবল একজন ছাত্র নেতা নন, তিনি হয়ে ওঠেন ভারতের জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর 2019 থেকে 20 সালে সিএএ এনআরসি আন্দোলনে উমর ছিলেন সক্রিয়। শাহিনবাগ থেকে শুরু করে সারা দেশে তিনি বলেছিলেন সংবিধান রক্ষার কথা। এরপর 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় 53 জন মানুষ মারা যান, শত শত মানুষ আহত হয়। যারা সিএএ এনআরসি এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেফতার করল পুলিশ। উমর খালিদের বিরুদ্ধে তখন অভিযোগ, তিনি নাকি বিশাল ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। ট্রাম্পের ভারত সফরের সময় দাঙ্গার পরিকল্পনা করেছেন, তাই ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়, যেখানে জামিন পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কোন প্রমাণের ভিত্তিতে? কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো প্রসঙ্গের বাইরে তুলে ধরা হয়েছে, আর কিছু মিটিংয়ে উপস্থিতি, যেখানকার প্রকাশ্য বক্তৃতা যেগুলো ইউটিউবে আছে। উমর খালিদ 8 বার বেইলের জন্য আবেদন করেছেন, প্রতিবারই প্রত্যাখ্যাত। কারণ গুরুতর অভিযোগ, যেমন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আসলে তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, আছে শুধু সন্দেহ আর অভিযোগ। 2024 সালে দিল্লি হাইকোর্ট বলেছে, বক্তৃতা যতই কঠোর হোক তা অপরাধ নয়, তবু উমর আজও জেলে। ভিডিওটা কন্টিনিউ করার আগে ভারতে আইন কিভাবে ভিন্নভাবে কাজ করে একটু মনে করিয়ে দিই। গুরমিত রাম রহিম সিং ধর্ষণে দোষী সাব্যস্ত, খুনের মামলায় দোষী সাব্যস্ত, সাজা 20 বছর, কিন্তু প্যারোল পেয়েছেন 180 দিনের বেশি, শুধু 2023-24 সালেই। নির্বাচনের আগে বিশেষভাবে প্যারোল পান। হাতরাসের অভিযুক্তরা বেল পেয়েছে। বিলকিস বানুর ধর্ষক ও খুনিরা মুক্তি পেয়েছিল, পরে সুপ্রিম কোর্ট বাতিল করে। অর্থাৎ বিভিন্ন দাঙ্গায় প্রকৃত অভিযুক্তরা রাজনৈতিক সংযোগের কারণেই মুক্ত। কিন্তু উমর খালিদ, যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, যার বিচারই শুরু হয়নি, তবুও তিনি 1500 দিনের বেশি জেলে।
এখন একটা প্রশ্ন করতেই হয়, উমর খালিদ কি শুধুমাত্র মুসলিম বলেই আজ এই অবস্থায়? কারণ দিল্লি দাঙ্গা মামলায় বেশিরভাগই গ্রেফতার হয়েছে মুসলিম যুবক ও যুবতী, যারা কিনা শান্তিপূর্ণ সিএএ এনআরসি বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিল। অথচ যারা দাঙ্গায় সরাসরি জড়িত ছিল, যারা গলি মারো স্লোগান দিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো ইউএপিএ নেই। যেখানে আদালত বিচার শুরুই করেনি, সেখানে আগে থেকে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছিল উমরের বিরুদ্ধে রায়। উমর খালিদকে টিভিতে মাস্টারমাইন্ড বলা হলো প্রমাণের আগেই, কিন্তু প্রকৃত দাঙ্গাবাজদের নাম পর্যন্ত আসেনি। ভাবুন তো, উমর খালিদ মুসলিম, প্রতিবাদী, জেলে 1500 দিনের বেশি। অন্যদিকে কপিল মিশ্রা, যিনি গলি মারো সমাবেশ করেছিলেন, কোনো মামলাই নেই তার নামে। উমর, যিনি সংবিধান রক্ষার কথা বলেছিলেন, তিনি আজ দেশদ্রোহী। আর অন্যদিকে যোগী আদিত্যনাথ, যিনি খোলাখুলি সাম্প্রদায়িক মন্তব্য করেন, তিনি একজন মুখ্যমন্ত্রী। এটা কি শুধুই কাকতালীয়? সত্যিটা হলো, উমর খালিদের অপরাধ 3টি। 1, তিনি মুসলিম। 2, তিনি শিক্ষিত এবং স্পষ্টভাষী। এবং 3, তিনি প্রশ্ন করেছিলেন। ভারতে আজ এই 3টি জিনিস একসাথে থাকলে আপনি হুমকি। এবং এখানেই আসল বিপদ। উমর খালিদ কিন্তু শুধু নিজের জন্য লড়াই করেননি, তিনি লড়েছিলেন দলিতদের জন্য, আদিবাসীদের জন্য, নিপীড়িত সবার জন্য। কিন্তু যখন তাকে মুসলিম দেশদ্রোহী বলে চিত্রিত করা হলো, তার আন্দোলন হয়ে গেল মুসলিম আন্দোলন, তার লড়াই হয়ে গেল জেহাদ, তার স্বপ্ন হয়ে গেল ষড়যন্ত্র। আসলে এটাই তো কৌশল। একজন মুসলিমকে যদি দেশদ্রোহী প্রমাণ করা যায়, তাহলে পুরো মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা যায়, যে কোনো প্রতিবাদকে ইসলামিক ষড়যন্ত্র বলা যায়, সংবিধান রক্ষার আন্দোলনকেও জেহাদ বলা যায়। প্রশ্ন ওঠে, যদি উমর খালিদের নাম রাম খালিদ বা অমর খালিদ হতো, তাহলে কি তিনি আজও জেলে থাকতেন? যদি তিনি মন্দিরে যেতেন, জয় শ্রীরাম বলতেন, তাহলে কি তাকে দেশদ্রোহী বলা হতো? যদি তিনি সংখ্যাগরিষ্ঠের পক্ষে কথা বলতেন, তাহলে কি তিনি জাতীয়তাবাদী হতেন? কিন্তু উত্তর কে দেবে? উমর খালিদ সম্পর্কে একদল বলেছিল দেশ ভাঙতে চেয়েছিল এই মানুষটা, আরেক দল বলেছিল মত প্রকাশের অধিকারকে অপরাধ বানানো হচ্ছে। ধীরে ধীরে সংবাদ চ্যানেলের টক শোতে, সোশ্যাল মিডিয়ার মিমে, রাজনীতির মঞ্চে উমর খালিদ হয়ে ওঠেন ভয়, ঘৃণা আর মতবিরোধের প্রতীক। তাকে মানুষ হিসাবে নয়, একটি ধারণা হিসাবে দেখা শুরু করে ভারত। অথচ ইতিহাস আমাদের শেখায়, যাদের আজ দেশদ্রোহী বলা হয়, কাল তারাই হয়তো স্বাধীনতা সংগ্রামী হিসাবে স্মরণীয় হবে। মনে করুন না 1940-এর দশককে, ভগৎ সিং ব্রিটিশদের কাছে সন্ত্রাসবাদী, আজ শহীদ। সুভাষচন্দ্র বসু দেশদ্রোহী, আজ নেতাজি। মহাত্মা গান্ধী বিদ্রোহী, আজ জাতির জনক। ব্রিটিশ সরকারও তখন বলেছিল এরা দেশের শত্রু, এরা শান্তি ভঙ্গ করছে। তাই এখন প্রশ্ন হলো, 50 বছর পর ইতিহাস এই উমর খালিদকে কিভাবে মনে রাখবে? দেশদ্রোহী হিসাবে, নাকি গণতন্ত্রের রক্ষক হিসাবে? ষড়যন্ত্রকারী নাকি সংবিধান রক্ষক হিসাবে? সন্ত্রাসবাদী নাকি স্বাধীন চিন্তাবিদ হিসাবে? আজকের আমার আপনার নীরবতা বা প্রতিবাদী কিন্তু উত্তরটা তৈরি করবে। জেল থেকে উমর খালিদ লিখেছেন, আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি। আমি চাই এই দেশের প্রতিটি মানুষ, তা সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবাই সমান মর্যাদা নিয়ে বাঁচুক। তিনি আরও বলেন, যদি দেশের জন্য কথা বলা অপরাধ হয়, তাহলে আমি গর্বিত অপরাধী। কোর্টে উমর বলেছিলেন, আমি কখনো সহিংসতায় বিশ্বাস করিনি। আমার বক্তৃতা, আমার লেখা সব প্রকাশ্য। আমি গণতান্ত্রিক অধিকার চর্চা করেছি মাত্র। কিন্তু আদালত বলেছে, তুমি সম্ভাব্য হুমকি, সম্ভাব্য, প্রমাণিত নয়। উমর খালিদের মামলা শুধু একজন মানুষের গল্প নয়, এই গল্পটা আসলে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। যেমন প্রশ্ন 1, যদি কেউ দেশের সংবিধান রক্ষার কথা বলে, সংখ্যালঘু ও দলিতদের অধিকারের কথা বলে, তাহলে কি সে দেশদ্রোহী? প্রশ্ন 2, যারা আসলে অপরাধ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তারা বেল পায়, কিন্তু যে শুধু কথা বলেছে সে কেন 1500 দিন জেলে? প্রশ্ন 3, ইউএপিএ আইন কি ন্যায় বিচারের জন্য, নাকি ভিন্ন মতকে দমন করার অস্ত্র? প্রশ্ন 4, মুসলিম নাম থাকলে কি কেউ সন্দেহজনক? এটাই কি আমাদের ভারত? প্রশ্ন 5, নিরপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী, এই নীতি কি ভারতে চালু হয়ে গেছে? প্রশ্ন 6, আমরা কি এমন ভারত চাই যেখানে প্রশ্ন করা যাবে না, যেখানে ভিন্ন মত প্রকাশ করলেই জেল?
ডক্টর আম্বেদকর বলেছিলেন, সংবিধান যতই ভালো হোক, যদি তা প্রয়োগকারীরা খারাপ হয় তাহলে সংবিধান খারাপ প্রমাণিত হবে। উমর খালিদ হয়তো একজন, কিন্তু তার মতো আরও অনেকে আছেন। শারজিল ইমাম জেলে, গুলফিশা ফাতিমা 20 বছরের মেয়ে ছাত্রী, জেলে ছিল। নাতাশা নারওয়াল মানবাধিকার কর্মী, জেলে ছিলেন। সাফুরা জারগার গর্ভবতী অবস্থায় জেলে ছিলেন। এরা কি সত্যিই দেশের শত্রু, নাকি যারা দেশের প্রকৃত অর্থ, সংবিধানের প্রকৃত মূল্য বুঝতে চান তারা অপরাধী? উমর খালিদ আজ 37 বছরের। তার গবেষণা অসমাপ্ত, তার স্বপ্ন অপূর্ণ, তার জীবন থেমে আছে তিহার জেলের 4 দেওয়ালে। তার অপরাধ কি ছিল? তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সমতার ভারতের। তিনি কথা বলেছিলেন নিপীড়িতদের পক্ষে। তিনি প্রশ্ন করেছিলেন ক্ষমতাকে। এবং হ্যাঁ, তার নাম ছিল উমর খালিদ, একটি মুসলিম নাম। এবং আজকের ভারতে এটাই সবচাইতে বড় অপরাধ। উমর খালিদ আজ যে জেলে, তার কারণ তিনি সংবিধানকে বিশ্বাস করেছিলেন। তিনি সাম্যের কথা বলেছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবং তার নাম ছিল উমর, রাম বা কৃষ্ণ নয়। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি অন্ধকার সময়ে যারা সত্যি বলেছে তারাই শেষ পর্যন্ত জিতেছে। গান্ধী জিতেছিলেন, ম্যান্ডেলা জিতেছিলেন, মার্টিন লুথার কিং জিতেছিলেন, আম্বেদকর জিতেছিলেন, উমর খালিদও জিতবেন। হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একজন সাহসী মানুষ হিসাবে, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। উমর খালিদের মামলা শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার একটি আয়না। যদি আইনের প্রয়োগ সবার জন্য সমান না হয়, তাহলে ন্যায় বিচারের অর্থ কী থাকে? প্রশ্ন থেকে যায়, ভারতে কি 2 ধরনের ন্যায় বিচার আছে? একটি সাধারণ নাগরিকদের জন্য আর একটি প্রভাবশালীদের জন্য। তাছাড়া ন্যায় বিচার বিলম্বিত মানে ন্যায় বিচার অস্বীকৃত। উমর খালিদের মামলা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে, আমরা কেমন দেশে বাস করতে চাই। আপনি যদি মনে করেন গণতন্ত্রে ভিন্ন মতের জায়গা থাকা উচিত, সত্যকে জানার অধিকার আমাদের আছে, তাহলে আমাদের এই চ্যানেলে চোখ রাখতেই পারেন। সঙ্গে থাকুন, জানুন, ভাবুন এবং প্রশ্ন তুলুন। কারণ এখানে আমরা ভয় পাই না, আমরা সত্যের পথেই হাঁটি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পগুলোও আপনাকে ভাবতে বাধ্য করবে। ধন্যবাদ।